ট্যুরমার্গের নতুন এপিসোডে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি রয়েছি হিমাচল প্রদেশে অবস্থিত ভারতের শেষ গ্রাম ছিটকুলে। সকালবেলা ঘুম থেকে উঠেই ব্যালকনিতে এলাম। দেখি চারিদিকে বরফে মারা ধপধপে সাদা পাহাড়। দেখেই মন এমনিতেই ভালো হয়ে গেল। আমার সামনে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে তার কাছেই রয়েছে তিব্বত। হিমালয়ের এই বিশালতার সামনে নিজেকে খুবই ছোট মনে হচ্ছিল। এই রূপ যতটাই সুন্দর ততটাই মায়াবী। রাত্রে এখানে এতটাই ঠান্ডা ছিল যে আমাদের কারোরই ভালো করে ঘুম হয়নি। টেম্পারেচার নেমে গিয়েছিল প্রায় -7 ডিগ্রি সেলসিয়াসে। দুটো করে মোটা লেপেও ঠান্ডা যাচ্ছিল না। মনে হচ্ছিল কেউ আমাদের ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছে। ঠান্ডায় এমন দাঁত কপাটি লেগে গিয়েছিল যে গলা দিয়ে নানা রকম সুরে ক্লাসিক্যাল মিউজিক বেরোচ্ছিল, আর পাশের ঘরের লোক বিনা পয়সায় সেই কনসার্ট শুনছিল। যেদিকে তাকাই শুধু সাদা আর সাদা। তো ছিটকুলে এটা আমাদের সেকেন্ড দিন। ফার্স্ট দিন গতকাল আমরা ছিটকুলে এসে পৌঁছেছিলাম বিকেলবেলা। তো তারপরে বিশেষ সময় পাইনি ছিটকুলটাকে এক্সপ্লোর করার। তাড়াতাড়ি একটা হোটেলে আমরা উঠেছিলাম। হোটেলটার নাম হোটেল ফাইনাল ডেস্টিনেশন, যেটা একদম ছিটকুল গ্রামের শেষ প্রান্তে। তো প্রথম দিন আমরা ছিটকুলে, প্রচণ্ড ঠান্ডা ছিল, প্রচণ্ড। রাত্রিবেলা টেম্পারেচার ছিল -7 ডিগ্রি। তো মানে এত ঠান্ডা কখনো সত্যি কথা বলতে ফেস করিনি। তো প্রচণ্ড ঠান্ডা, রীতিমতো মানে কাঁপছিলাম বলতে গেলে। আজকে আকাশটা মেঘলা থাকার জন্য ভালো সূর্যোদয় দেখা গেল না, তাই আমরা চললাম আশপাশটা একটু এক্সপ্লোর করতে। এখানে একটা ক্যাফে রয়েছে, যেটাকে ভারতের শেষ ক্যাফে বা রেস্টুরেন্ট বলা হয়। এখানে আমরা 1 কাপ করে কফি খেলাম। চলো যাই ভেতরে। क्या मिलेगा भाई साहब? चाय, कॉफी, मैगी, ब्रेड ऑमलेट, काफे। আমরা এখন আছি ছিটকুলে। ছিটকুলকে একটু এক্সপ্লোর করতে বেরিয়েছি। আর ওই পিছন দিয়ে বয়ে যাচ্ছে বসপা নদী। আর এইখানটা প্রচুর বরফ জমে আছে। তো আমরা এখন এখানে একটু ফটোশ্যুট করছিলাম, একটু বরফ নিয়ে খেলাধুলো করছিলাম, বরফ ছোড়াছুড়ি হচ্ছিল। তো এখন কাল রাতের মতো অত ঠান্ডা নেই, তবে ওয়েদার খুব খারাপ পড়ে গেছে, প্রচণ্ড মেঘ। হয়তো বা স্নোফল হতে পারে, দেখা যাক কী হয়। আজকে তো সারাদিন রয়েছে। আমরা এরপর একটু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে একটু ছিটকুলের আশেপাশের যে জায়গাগুলো রয়েছে, যেমন সাংলা, তারপরে রাকছাম, এইসব জায়গাগুলো একটু এক্সপ্লোর করবো। ওভারঅল এক্সপিরিয়েন্স ছিটকুলের খুবই ভালো লাগছে এখানে এসে। এত সুন্দর সিনিক বিউটিওয়ালা একটা জায়গায় আসবো কল্পনা করতে পারিনি। ভীষণ সুন্দর জায়গা। এতটাই ঠান্ডা বাইরে যে মোবাইল মাঝে মাঝে খুলছেই না, আর গ্লাভস খুলে ফিঙ্গারপ্রিন্ট দিতে গেলে আঙুলই অবশ হয়ে যাচ্ছে। ফোনের ব্যাটারিও বুঝতে পারছে না যে তার চার্জ আছে না নেই। শীতকালে এখানে এই বরফই একমাত্র সম্বল। সিমলা থেকে এখানে যে পাইপ লাইন দিয়ে জল আসে, সেই জল এই শীতকালে সাংলা পৌঁছানোর আগেই জমে বরফ হয়ে যায়। তাই স্থানীয় মানুষ আশপাশের এই বরফ গলিয়ে সেই জলকে ব্যবহার করে। এমনকি আমাদের হোটেলেও আশপাশে জমে থাকা বরফ বেলচা দিয়ে কেটে এনে গরম করে ব্যবহারের কাজে লাগানো হচ্ছে। পাহাড়ের জীবন কতটা কষ্টকর সেটা আমরা শহরে থেকে কল্পনাই করতে পারি না। আমাদের ড্রাইভারকে বলে রেখেছিলাম যে আজকের দিনটা একটু রেস্ট নেব আর লোকাল সাইট সিন করব। দুপুরের দিকে গাড়ি করে আবার চললাম রকছমে, বসপা নদীর ধারে ঘুরতে। এইবারে এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলি, এখানে ড্রাইভারের থাকা খাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হয় না। নিজের পছন্দ মতো হোটেলে খাও বা নিজের পছন্দ মতো হোটেলে থাকো,
সমস্ত জায়গাতেই ড্রাইভারের থাকা খাওয়া ফ্রি। হোটেল থেকেই সমস্ত ব্যবস্থা করে দেওয়া হয়। এই জিনিসটা আমি হিমাচল প্রদেশ ছাড়াও উত্তরাখণ্ড, মেঘালয় সহ আরো অনেক জায়গাতে ঘুরতে গিয়ে দেখেছি। আর এসব দেখে মনে হয় যে পাহাড়ে ড্রাইভারের চাকরিটাই বোধহয় সব থেকে ভালো চাকরি। সারাদিন পাহাড়ে ঘুরে বেড়াও, ফ্রিতে খাও দাও, রিল্যাক্স লাইফ। রকচমে বসপা নদীর ধারে ঘুরে বেড়াচ্ছিলাম। বসপা নদী এখানে খুব শান্তভাবে বয়ে চলেছে। জলে হাত দিয়েই বুঝলাম কেন এটাকে বরফ গলা নদী বলা হয়। কয়েক সেকেন্ডের বেশি এই জলে হাত রাখা প্রায় অসম্ভব। রাখলে আঙুলগুলো হয় আইসক্রিম স্টিক হয়ে যাবে, নয়তো খুলে নদীর জলে ভেসে যাবে। ছিটকুলের বাসিন্দাদের অধিকাংশই কিন্নরী সম্প্রদায়ের মানুষ। তাদের নিজস্ব ভাষা, পোশাক, স্থাপত্য ও সংস্কৃতি আজও শতাব্দী প্রাচীন ঐতিহ্যকে বহন করে নিয়ে চলেছে। এখানকার মানুষের জীবন খুবই সহজ সরল এবং এরা প্রকৃতি নির্ভর। অধিকাংশ মানুষই কৃষিকাজ, আপেল, রাজমা চাষ, পশুপালন এবং পর্যটনের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে। শীতকালে প্রবল তুষারপাতের কারণে অনেক পরিবারই নিচু এলাকার দিকে চলে যায়, কারণ তখন অনেক মাস ধরে পুরো গ্রাম বরফে ঢেকে থাকে। এখানকার ঐতিহ্যবাহী কিছু জিনিস হলো এখানকার স্থাপত্য রীতিতে নির্মিত কাঠের বাড়ি, রঙিন কিন্নরি টুপি, লোকসঙ্গীত এবং বিভিন্ন ধর্মীয় উৎসব। এখানকার মানুষরা খুবই হালকা সাধারণ খাবার খেয়ে থাকে। রাজমা, ডাল, ভাত, রুটি, আলুর বিভিন্ন তরকারি, পাহাড়ি সবজি, এছাড়াও আপেল, শুকনো ফল, আখরোট ইত্যাদি খায়। এখন আছি রাকচাম নামক একটা গ্রামে। এই গ্রামটা বসপা নদীর একদম ধারে। আমার ঠিক পিছন দিয়েই বয়ে চলেছে বসপা নদী। আর এখন ওয়েদার খুব বাজে। এই চারদিকের ভিউ। প্রচন্ড ঠান্ডা, আমি কথা বলতে পারছি না, আমার কথা পুরো জড়িয়ে যাচ্ছে, এত পরিমাণে ঠান্ডা। অথচ আজকে মার্চ মাস, যেহেতু জল আছে তাই জন্য মানে ঠান্ডাটা প্রচন্ড বেশি। হ্যাঁ, নদীর হাওয়াটা আসছে। লাগছে তো, হাওয়াটার জন্য ঠান্ডাটা প্রচন্ড লাগছে। আর আর কি বলবো, আমাদের মনে করে আমাদের ম্যাডাম, আমরা ড্রেসটা খুব সুন্দর হয়েছে। আর এখানে এসে আমি যেখানেই ঘুরতে যাই আমি আমার একটা করে নিশানা সেখানে ফেলে আসি। যেমন আমি লাস্ট ট্রিপ যতগুলো করেছি সবটাতে আমি একটা করে সানগ্লাস ফেলে এসেছি। তো এই ট্রিপে এসেও আমি দুটো সানগ্লাস। এটা কোন নম্বর সানগ্লাস আমি বলতে পারবো না, কিন্তু এই ট্রিপে আমি দুটো সানগ্লাস এনেছিলাম। অলরেডি আমি একটা হারিয়ে ফেলেছি, আর এটা হচ্ছে সেকেন্ডটা চলছে। এটা যদি হারিয়ে যায় তাহলে আর কিছু করার নেই। আর এখানে এত হাওয়া দিচ্ছে যে উইদাউট সানগ্লাস মানে তাকানোই যাচ্ছে না। আমার মনে হচ্ছে সানগ্লাসটা যদি হাওয়ায় উড়িয়ে নিয়ে চলে যায়, চোখ দিয়ে অটোমেটিক জল চলে আসছে। বেশ অনেকক্ষণ নদীর ধারে থাকার পর ওয়েদারটা আস্তে আস্তে খারাপ হতে শুরু করলো। টিপটিপ বৃষ্টিও শুরু হলো। আজকের ওয়েদারটার আবার আমার বউয়ের থেকেও বেশি মুড সুইং হচ্ছে। ঠান্ডায় কাঁপতে কাঁপতে গাড়িতে উঠে পড়লাম, যদিও নদীর ধার থেকে উঠে আসতে একটুও মন চাইছিল না। এরপর আমরা গেলাম ছিটকুলের প্রাচীন মাথি দেবী মন্দিরে। কাঠ ও পাথরের ঐতিহ্যবাহী কিন্নরী স্থাপত্যে তৈরি এই মন্দির স্থানীয় মানুষের কাছে অত্যন্ত পবিত্র। প্রচন্ড ঠান্ডার জন্য তখন মন্দির বন্ধ ছিল, তবে মন্দির চত্বরে দেখলাম কয়েকজন ছেলে ক্রিকেট খেলছে। আমাদের বাড়ির কাছে তো আজকাল দেখি যে মাঠগুলো ফাঁকাই পড়ে রয়েছে, আর মাঠের ধারের বাচ্চারা লাইন দিয়ে বসে গেম খেলছে, কিন্তু মোবাইলে। স্থানীয় বিশ্বাস অনুযায়ী এই মাথি দেবী মন্দির এই গ্রামের অধিষ্ঠাত্রী দেবী এবং গোটা বসপা উপত্যকা রক্ষাকর্ত্রী।
কাঠ ও পাথরের ঐতিহ্যবাহী কাঠকুনি স্থাপত্য শৈলীতে নির্মিত এই মন্দির হিমাচলের পাহাড়ি স্থাপত্যের খুব সুন্দর নিদর্শন। মাথি দেবী মন্দির থেকে আমরা চললাম আমাদের নেক্সট পয়েন্ট আই লাভ ছিটকুলে। ছিটকুলের খুব পপুলার ভিউ পয়েন্ট এটি। এখান থেকে পুরো ছিটকুল গ্রাম, বসপা নদী উপত্যকা আর চারপাশের বরফে ঢাকা পাহাড় এগুলো একসাথে চোখে পড়ে। এপ্রিল থেকে জুন মাস এখানে আবহাওয়া থাকে মনোরম, বরফও দেখতে পাওয়া যায়। ঘুরে বেড়ানোর জন্য অন্যতম সেরা সময় এটা। জুলাই থেকে সেপ্টেম্বর মাস এই সময়টা আবার চারিদিক সবুজে ভরে ওঠে, নানা রকমের পাহাড়ি ফুল ফোটে। তবে বর্ষাকালে এই রাস্তায় ল্যান্ডস্লাইডেরও ভয় থাকে, তাই এই সময় এখানে ঘুরতে আসাটা একটু রিস্কি। অক্টোবর থেকে নভেম্বর এই সময়টা খুব সুন্দর ঘুরে বেড়ানোর জন্য। মাঝে মাঝে স্নোফলও হয় আর আকাশও থাকে একদম পরিষ্কার। ডিসেম্বর থেকে মার্চ মাস এই সময়টা প্রচন্ড স্নোফলের কারণে রাস্তা বন্ধ হয়ে যায়। আবার ঠান্ডার কারণে এখানকার বেশিরভাগ হোটেল হোমস্টেও বন্ধ হয়ে যায়, তাই এই সময় আসাটা একটু রিস্কি এবং কষ্টকর। এই সময় টেম্পারেচারও অনেক নিচে নেমে যায়, অনেক সময় তো -10°C-এরও নিচে নেমে যায়। আস্তে আস্তে সন্ধ্যা নামছিল, তাই আমরা হোটেলে ফিরবো বলে ঠিক করলাম। পথে ফেরার সময় মনে হচ্ছিল যে বাড়ি থেকে কত দূরে, ভারতের এক শেষ প্রান্তে কোনো এক নির্জন প্রান্তরে চলে এসেছি, যেখানে কোনো লোকজন নেই, কাউকে চিনি না। এখানে কোনো চিকিৎসা ব্যবস্থা নেই, জল নেই, পর্যাপ্ত খাবার নেই, বিনোদনের জন্য কোনো রসদ নেই। তাও এখানে হাজার হাজার বছর ধরে মানুষজন যে কিভাবে বসবাস করে ভেবেও অবাক লাগে। কাল আমরা ছিটকুল থেকে যাব স্পিতি ভ্যালির এক খুব সুন্দর পাহাড়ি গ্রাম নাকোতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন এবং পেজটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।